আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে হিথ্রো বিমানবন্দরে পৌঁছে দিলেন। আসন্ন ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ জানালো রেলওয়ে। খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে নতুন বার্তা দিলেন মির্জা ফখরুল। পরিবার সহ সাবেক বিমান বাহিনী প্রধানের দেশত্যাগে নিষেধাজ্ঞা। ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফ এর গুলিতে বাংলাদেশি তরুণ নিহত। কোন শিক্ষক তার স্ত্রী সন্তান শিক্ষার্থীদের দিয়ে এসএসসির খাতা দেখালে জেল। দেশে 5 শতাধিক ব্যক্তির রয়েছে একাধিক এনআইডি। ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী ইতালি স্বরাষ্ট্র উপদেষ্টা। নাজমুল হাসান পাপন ও তার স্ত্রী সহ 3 জনের নামে দুদকের মামলা। ভারতীয় প্রতিরক্ষা খাতের গোপন সব তথ্য পাকিস্তানিদের দখলে। বিশ্বের প্রথম এআই হাসপাতাল চালু করে সাড়া ফেলল চীন। এবং ভারতের সোশ্যাল মিডিয়ায় গণহত্যার জন্য উস্কানি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নিজে গাড়ি চালিয়ে মা বেগম খালেদা জিয়াকে নিয়ে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছে দিলেন তারেক রহমান। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:45টার দিকে তারেক রহমান নিজ বাসা থেকে তাকে নিয়ে বের হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান। হিথ্রো বিমানবন্দরে কাতার আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। স্থানীয় সময় বিকেলে এটি খালেদা জিয়াকে নিয়ে ঢাকার পথে রওনা করে। তবে মাঝে কাতারে যাত্রা বিরতি করবে এয়ার অ্যাম্বুলেন্সটি। আগামীকাল সকাল 10টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে পারে আগামী 21 মে থেকে। ওই দিন বিক্রি হবে 31 মের টিকিট। এরপর দিন অনুযায়ী পর্যায়ক্রমে 1 জুন থেকে 6 জুন পর্যন্ত ঈদের আগাম যাত্রার টিকিট বিক্রি করা হবে। প্রাথমিকভাবে এ তথ্য জানিয়েছে রেলওয়ে অধিদপ্তর। এদিকে ঈদ শেষে ঘরমুখ মানুষের ফেরার যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 30 মে থেকে। এবারের ঈদ যাত্রায় ঘরে ফেরা মানুষের জন্য 5 জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার দেশে ফিরবেন। এদিন সকাল 10:30টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। রোববার এ তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল 10:30টায় ঢাকা বিমানবন্দরে পৌঁছাবেন বলে আমরা আশা করছি। এদিকে খালেদা জিয়া দেশে ফেরার দিন অর্থাৎ মঙ্গলবার সকালে এসএসসি পরীক্ষা রয়েছে। তাই নেতাকর্মীদের ফুটপাত থেকে সড়কে না নামার নির্দেশনা দিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে নিজের ভেরিফাইড আইডিতে থেকে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা দেন তিনি। দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান এবং মেয়ে সঞ্জিতা আক্তারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএসএফ এর গুলিতে মোহাম্মদ সাকিব নামে এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার রাত 12:15টায় উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ সাকিব উপজেলার নন্দনগর গ্রামের মোহাম্মদ মোতালেবের মিয়ার ছেলে। কসবা থানার ওসি আব্দুল কাদের বলেন, রাত 12:15টায় বিএসএফ এর গুলিতে সাকিব আহত হয় বলে জানতে পেরেছি। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা নেওয়ার পথে তার মৃত্যু হয়। কি কারণে বিস্তারিত এখনো কিছু জানি না। এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষার খাতা অনেক সময় স্কুল বা কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়নের অভিযোগ ওঠে শিক্ষকদের বিরুদ্ধে। অনেকে আবার পরিবারের সদস্য যেমন স্ত্রী, সন্তান ও ভাই বোনকে দিয়ে খাতা দেখান। তারা শিক্ষার্থীদের নম্বর দেন। আইনগতভাবে এ ধরনের কাজ অবৈধ এবং কঠোর শাস্তিযোগ্য অপরাধ। কেউ এ ধরনের কাজ করলে বা করার চেষ্টা করলে সেই শিক্ষককে 2 বছরের কারাদণ্ড হতে পারে বলে সতর্ক করেছে শিক্ষা বোর্ড। সোমবার আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অতীব জরুরি চিঠিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।
সারা দেশে বর্তমানে 5 শতাধিকের বেশি ব্যক্তির কাছে একাধিক জাতীয় পরিচয়পত্র রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। ASM হুমায়ুন কবির বলেন, সারা দেশে 500-র বেশি ডাবল NID রয়েছে। আগামী সপ্তাহে উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পারবেন। 13 কোটির বেশি তথ্য একটা করে খোঁজা সম্ভব নয়। কেউ যদি তথ্য দেয় আর আমরা যদি দেখতে পাই তাহলে ব্যবস্থা নেই। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা গুলিবিদ্ধ ভারতীয় এক চোরা কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সোমবার বিজিবি সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। আটক ব্যক্তির নাম সুজন বর্মন। বিজিবি সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাতে কসবা সীমান্ত দিয়ে একটি সিন্ডিকেটের সহযোগিতায় একজন ভারতীয় চোরা কারবারি গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে অনুপ্রবেশ করে। ওই তথ্যের ভিত্তিতে বিজিবি অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে বিজিবির একটি টহল দল রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে আটক করে। ইতালি সরকার বাংলাদেশ থেকে লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহী বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার মাতিও পিয়ান্তি-দোশির সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন জাহাঙ্গীর। নাজমুল হাসান পাপন 20,07,41,12 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়াও 20টি ব্যাংক হিসাবের মাধ্যমে 742,83,84,686.74 টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন ও তার স্ত্রী সহ মোট 3 জনের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং এর অভিযোগে 3টি মামলা দায়েরের সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন। একই সাথে আরো 5 জনের নামে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারির সুপারিশ করা হয়েছে। জম্মু কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে। এর মধ্যেই ভারতীয় প্রতিরক্ষা খাতে ব্যাপক সাইবার হামলা চালিয়েছে পাকিস্তান ভিত্তিক হ্যাকাররা। সম্প্রতি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একাধিক গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে হ্যাকিং এর ঘটনা সামনে এসেছে। এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপন সব তথ্য ফাঁসের শঙ্কা দেখা দিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তানি হ্যাকারদের একটি গোষ্ঠী ভারতের একাধিক প্রতিরক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করেছে। এতে কর্মীদের লগ ইন ক্রেডেনশিয়াল সহ গুরুত্বপূর্ণ সব প্রতিরক্ষা তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। চীন বিশ্বে প্রথমবারের মতো চালু করেছে একটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ভিত্তিক হাসপাতাল, যেখানে কাজ করছে 14 জন AI চিকিৎসক। এটি স্বাস্থ্যসেবার খাতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ইরানি বার্তা সংস্থা মেহের জানিয়েছে, গত 3 মে এমন উদ্যোগের ঘোষণা দেওয়া হয় একটি টুইটের মাধ্যমে, যা প্রযুক্তি ও স্বাস্থ্য খাত ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট ক্রিপ্টো টোকেন বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। সংবাদ মাধ্যম জানায়, AI হাসপাতাল চালুর মাধ্যমে চীন কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণের দিক থেকে এক বিশাল অগ্রগতি ঘটিয়েছে। এই পদক্ষেপ ভবিষ্যতে ব্লকচেইন ও ক্রিপ্টো ইকোসিস্টেমও ব্যাপক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যেসব প্রকল্প AI উদ্ভাবনের সঙ্গে সম্পৃক্ত। ভারতীয় সোশ্যাল মিডিয়া বর্তমানে একটি ভয়ঙ্কর ক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে ধর্মান্ধ জাতীয়তাবাদ, ঘৃণা, সহিংসতার হুমকি এবং ভুল তথ্য মিলেমিশে একটি বিষাক্ত পরিবেশ তৈরি করেছে। নানা ইমোজির হাস্যরসের আড়ালে ঘৃণার এই ভাষ্য দিনে দিনে আরো নির্লজ্জ ও বিপজ্জনক রূপ নিচ্ছে। এই ঘৃণার অন্যতম উদাহরণ হলো এমন একটি রসিকতা, যেখানে বলা হয়েছে, যদি কোনো কাশ্মীরি মেয়ে হুমকির মুখে পড়ে তবে সে রাতে আমার বাড়িতে আসতে পারে। প্রথমে এটি সহানুভূতিশীল ও উদার মনে হলেও পোস্টদাতা পরে জানান যে হিজাবি তার পছন্দ এবং যে মেয়েটি এই প্রস্তাব গ্রহণ করবে সে সকাল পর্যন্ত বাঁচবে না। মূলত এটি একটি প্রত্যক্ষ ধর্ষণ ও হত্যার হুমকি, যার নিচে বহু ব্যবহারকারী হাসির ইমোজি দিয়ে সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে নারীরাও রয়েছেন। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।